মর্মান্তিক যে খবর রাজধানী থেকে পাওয়া যাচ্ছে, কোচিং সেন্টারের বেসমেন্টে জলে ডুবে 3 ইউপিএসসি পরীক্ষার্থীর মৃত্যু। দিল্লির রাজেন্দ্রনগরের এই ঘটনা, যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত, কোচিং সেন্টারের বেসমেন্টে একটি লাইব্রেরি ছিল, সেখানেই সেলফ স্টাডি চলছিল এই 3 পড়ুয়ার, এবং আচমকাই জল ঢুকতে শুরু করে একটি ড্রেন লিকেজ, এবং সেখান থেকে হু করে জল ঢুকে যায়। যে পরিমাণ জল ঢোকে সেখান থেকে আর বেরোনোর পথ পাননি এই 3 পড়ুয়া। বেসমেন্টের মধ্যেই তাদের মৃত্যু হয় জলে ডুবে। আর শনিবার রাতের এই মর্মান্তিক ঘটনায় বিতর্ক তৈরি হয়েছে, একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। কিভাবে বেসমেন্টে লাইব্রেরি করেছিল এই কোচিং সেন্টার, কতটা অনুমতি তাদের কাছে ছিল, আর এই গোটা ঘটনা ইতিমধ্যেই দিল্লি সরকার উচ্চ পর্যায়ের তদন্তের আশ্বাস দিয়েছে। যে ভিডিও আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি, ছাত্রছাত্রীরা তারা জমায়েত হয়েছেন দিল্লির রাজপথে, পুলিশের সঙ্গে তর্কাতর্কি, বচসা, আর এই মুহূর্তে সেই ভাইরাল ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। এই ভিডিও সত্যতা জি 24 ঘন্টা যাচাই করেন, তবে এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে হু করে ওই বেসমেন্টে জল ঢুকছে। সেখানকার সেই কোচিং সেন্টারের শিক্ষার্থী থেকে শিক্ষকরা তারা কোনো মতে সাইডে সরে আসছেন, এক পাশে বাঁচার চেষ্টা, এবং ওই যে বেসমেন্ট যেখানে হু করে জল ঢুকে 3 পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে ইউপিএসসি পরীক্ষার্থীর, সেই বেসমেন্টে জল ঢোকার মুহূর্তের ছবি, অর্থাৎ দুর্ঘটনার মুহূর্তের এই ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিও এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে, রাজীবের সঙ্গে কথা বলবো। রাজীব, এই ঘটনা একাধিক প্রশ্ন তুলে দিয়েছে। এক, রাজেন্দ্রনগরে যে সমস্ত কোচিং সেন্টারগুলি তৈরি হয়েছে, সেই কোচিং সেন্টারগুলির কাছে যে অনুমতি থাকার কথা, সেই অনুমতি ছিল কিনা? বেসমেন্টে যখন লাইব্রেরি তৈরি হয়েছে তখন সেই বেসমেন্টের নিরাপত্তা কতটা ছিল? এরকম একাধিক প্রশ্ন উঠে আসছে, কারণ রাজেন্দ্রনগরে প্রচুর ইউপিএসসি পরীক্ষার্থী আসেন ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য। একদমই, দেখো তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে বেসমেন্ট এই যে কোচিং সেন্টার, যেটির নাম রাও আইএএস কোচিং সেন্টার, সেই সেন্টারের যে লাইব্রেরি সেটা ছিল বেসমেন্টে, এবং বেসমেন্টের সেই লাইব্রেরির একসঙ্গে 30 থেকে 35 জন ছাত্রছাত্রী সেখানে কিন্তু ছিল যখন এই দুর্ঘটনাটি ঘটে, এবং প্রত্যেকেই যখন জল ঢুকছেন তখন কিন্তু বেঞ্চের উপর দাঁড়িয়ে গিয়েছিল। আর তারপরে যেটা দেখা যায় যে বেসমেন্টের যে কাঁচ সেটি ফেটে যায় এবং জল পুরোপুরি একেবারে স্টোরের মধ্যে গিয়ে কিন্তু পুরো এই লাইব্রেরিকে ভাসিয়ে দেয়, আর যে ঘটনায় 3 ছাত্রীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত কিন্তু সেখান থেকে পুরো ঘটনাস্থল থেকে উদ্ধার করা প্রত্যেকটি গিয়েছে, কিন্তু জল এখনো পর্যন্ত বের করার চেষ্টা চলছে, এবং যে ছবি আমরা দেখাচ্ছি যে একেবারে জল কিভাবে হু করে ঢুকে পড়ছে। দিল্লি পুলিশের কর্তারা, ফায়ার ব্রিগেড প্রত্যেকেই পৌঁছেছেন, কিন্তু ততক্ষণে 3 জনের মৃত্যু হয়ে গিয়েছে। তোমাকে জানাই যে গতকাল শনিবার ছিল, শনিবার মুষলধারে বৃষ্টি হয়েছে, এবং সেই মুষলধারে বৃষ্টি হওয়ার ফলে রাজেন্দ্রনগর এলাকা কিন্তু জলমগ্ন হয়ে পড়েছিল, এবং তারপর এই কোচিং সেন্টারে জল ঢুকে পড়ে। সেই সময় ওপরের তলায় ক্লাস চললেও বেসমেন্টে বেশ কয়েকজন ছাত্রছাত্রী আটকে পড়ে, আর সেখান থেকেই কিন্তু এই বিপত্তি। এরপর পুলিশের কাছে যখন খবর যায় তখন প্রায় 7:30 নাগাদ পুলিশ খবর পেয়েই কোচিং সেন্টারে পৌঁছয়, এবং বিপর্যয় মোকাবিলার বাহিনী তারা পৌঁছয়, দমকল পৌঁছয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। 3 ছাত্রীর মৃত্যু হয়েছে, এবং রাত সন্ধ্যে বেলাতেই 2 জনের মৃত্যু হয়েছিল, পরে আরেকজনের মৃত্যু হয়েছে। এই যে 30 জন ছাত্রছাত্রী ছিলেন তাদের সুরক্ষার ব্যবস্থা কি ছিল, এবং এই মর্মান্তিক মৃত্যু যে হলো 3 জনের, তার দায় কার, এই নিয়েই কিন্তু উঠছে প্রশ্ন। আর আজকে কিন্তু সকাল থেকেই দেখা যাচ্ছে ছাত্রছাত্রীরা সেখানে পৌঁছচ্ছেন, ভিড় জমাচ্ছেন, পুলিশ নাজেহাল হচ্ছে পরিস্থিতি সামাল দিতে। রাজীব, সঙ্গে থাকো, আমরা একবার একটু পুলিশের বক্তব্য শুনে নিই। Around 7 PM we had received information कि यहाँ पे एक यूपीएससी कोचिंग सेंटर है जिसके बेसमेंट में पानी भर गया है और कुछ लोग फंसे हुए हो सकते हैं। तो 12 फीट के करीब डेप्थ होगा और करीब अराउंड 3500 स्क्वायर फीट का एरिया होगा बेसमेंट का। तो उसमें जब पूरा पानी भर गया तो कुछ स्टूडेंट्स वहाँ से भागने में सफल हुए और कुछ की ट्रैप होने की इन्फॉर्मेशन आई। दे मैनेज टू रिट्रीव 2 bodies so far, and we have sent them to the hospital for further legal action, especially the student community, कि इस यहाँ पर आकर रेस्क्यू सर्विसेज को हैम्पर ना करें। टाइम टू टाइम जो हमारा इन्वेस्टिगेशन होगा और जो बाकी चीजें होंगी उसके अपडेट भी हम देते रहेंगे।
রাজীব, যে বিষয়টা পুলিশের তরফ থেকে অবশ্যই যেটা গোটা বিষয়টা তদন্ত করে দেখা হবে, কিন্তু একটা বিষয় ইতিমধ্যেই দিল্লির সরকার তারা উচ্চ পর্যায়ে তদন্তের আশ্বাস দিয়েছেন, কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায় যে এই যে 3 জনের মৃত্যু হলো এর দায়টা কে নেবে। তার কারণ তুমিও যেমনটা জানাচ্ছিলে যে প্রচুর এইরকম কোচিং সেন্টার সেখানে রয়েছে যাদের হয়তো অনুমতি, সেই বৈধ যে অনুমতি সেই অনুমতি নেই, কিন্তু ব্যাঙের ছাতার মতন গজে উঠেছে। নিরাপত্তা নিয়ে একটা বড় সড় প্রশ্ন। অবশ্যই নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন, এবং তোমাকে মনে রাখতে হবে এটা দেশের রাজধানী। দেশের রাজধানীর এই ছবি সারা পৃথিবীতে, সারা বিশ্বে ভারতের কোথায় ভাবমূর্তি গিয়ে দাঁড়াবে, যেখানে আইএএস কোচিং নিতে গিয়ে ছাত্রছাত্রীরা তারা জলে আটকে বেসমেন্টে মারা যাচ্ছে। এই ঘটনায় শুধুমাত্র দেশের ভাবমূর্তিও তো একটা বিষয়, দেশের ভাবমূর্তি এখানে কিন্তু সারা বিশ্বের কাছে গিয়ে একটা বড় বিষয় হয়ে দাঁড়ায়। দিল্লির যে ডেপুটি পুলিশ কমিশনার ওই এলাকার সেন্ট্রাল, তিনি এম হর্ষবর্ধন, তিনি যেটা বলছেন যে আমরা একটা এফআইআর রুজু করেছি, আমরা ফরেন্সিক টিম পাঠিয়েছি, আমরা যে ঘটনা ঘটানো হয়েছে তার থরলি ইনভেস্টিগেশন চলছে, এবং এখনো পর্যন্ত 2 জনকে আটক করা হয়েছে। তিনি যেটা জানাচ্ছেন এখনো পর্যন্ত 2 জনকে আটক করা হয়েছে, এবং এই 2 জনকে আটক করার ফলে এই যে প্রাণগুলি চলে গেল সেগুলি তো ফিরে আসবে না, আর সেই কারণেই ছাত্রছাত্রীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। একেবারে রাজীবার এখান থেকেই আমরা সেই ছবিটা একবার দেখাবো, তুমি আমাদের সঙ্গে থাকো। যেমনটা আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তীও জানাচ্ছিলেন যে গতকাল রাত থেকেই পড়ুয়ারা তারা বিক্ষোভে ফেটে পড়ে যে এই ধরনের ঘটনা কি করে ঘটলো, কার গাফিলতিতে তাদের 3 সহপাঠীর প্রাণ এইভাবে মর্মান্তিকভাবে চলে গেল। গতকাল রাতেই পুলিশকে বাধার মুখে পড়তে হয়, পড়ুয়াদের প্রশ্নের মুখে সম্মুখীন হতে হয়, এবং ঘটনার যে প্রতিবাদ সেই প্রতিবাদ আজ সকালেও দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন সেই ছবি, একদিকে রাতের ছবি দেখাচ্ছি এবং অন্যদিকে সকালের ছবি আপনাদের দেখাচ্ছি। পড়ুয়ারা তারা একেবারে দিল্লির রাজপথে নেমে এসেছে, প্রতিবাদে নেমে এসেছে যে কার গাফিলতিতে এমন একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো, 3টে প্রাণ চলে গেল অকালে। এই প্রশ্নের উত্তর চাইছেন পড়ুয়ারা, বিক্ষোভে ফেটে পড়েছেন তারা। পুলিশকে সেখানে রীতিমতো পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। अगर आप इस पूरे इलाके को देखेंगे, चाहे आप करोल बाग हो गया, राजेंद्र नगर हो गया, जितने भी लाइब्रेरी हैं, मोस्ट ऑफ द लाइब्रेरी वो हाईली कंजस्टेड हैं। मतलब उसका कोई पैरामीटर नहीं है कि एक लाइब्रेरी में कितना बच्चा पढ़ना चाहिए, क्या उसका व्यवस्था होना चाहिए। कोई कहीं भी लाइब्रेरी खोल देता है पैसा कमाने के लिए, 1800 पर सीट, 2000 पर सीट, 2200 पर सीट। और क्या है कि जनरली सब अंडरग्राउंड होते हैं। कहीं भी अगर कल भी जो मरे वो इलेक्ट्रोक्यूशन के ही कारण मरे, इस तरह का कहीं भी कुछ भी हो सकता है, और भी जाने जाएंगे। 12 घंटे से ज्यादा हो गए हैं, अभी तक ना तो दिल्ली सरकार का कोई मंत्री आया है, ना ही एमसीडी की मेयर आई है, कोई अधिकारी नहीं आया है, इन बच्चों को अपने हाल पे छोड़ा हुआ है। मैं ये मानती हूँ कि ये जो मौत हुई है ये कोई डिजास्टर नहीं है, ये सीधे मर्डर है। एफआईआर दर्ज होनी चाहिए। ये जितने भी सरकार के बहुत बड़े बड़े नुमाइंदे हैं, इन सब पे एफआईआर होनी चाहिए, सबकी जिम्मेदारी बनती है। जितने बच्चे मरे हैं उन सबके घर में जाकर 1 करोड़ की कॉम्पनसेशन इंडिविजुअली देनी चाहिए। मेयर ने तो भी कुछ दिन पहले बोला था कि मॉनसून आने वाला है, दिल्ली वाले एंजॉय कीजिए, ये एंजॉयमेंट है। सरकार ने जांच के आदेश दिए, 24 घंटे में रिपोर्ट तलब की है, उसको लेकर क्या कहना है आपका? जांच तो बहुत करवाते ही हैं, एक्शन क्या होता है? अरे क्यों नहीं आते यहाँ पे, क्यों नहीं पुलिस से पूछते कि एफआईआर दर्ज हुई या नहीं हुई? अपने ऊपर एफआईआर करवानी चाहिए इन्हें। और वो काउंसलर कहाँ है? बच्चे बता रहे हैं कि 12 दिन पहले से बार काउंसलर को बोला गया था कि ड्रेनेज सिस्टम खराब है, तो उस काउंसलर की बिल्कुल सीधे जवाबदेही नहीं बनती, कि जितने भी ऊपर के लोग हैं सबकी जवाबदेही बनती। রাজীব, গতকালকের এই মর্মান্তিক ঘটনা এতটা সময় পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কোনো আধিকারিক আসেননি, এমন একটা গুরুতর অভিযোগও উঠছে। দেখো, খুব স্বাভাবিকভাবেই প্রত্যাশিতভাবেই শুরু হয়ে গিয়েছে আরোপ প্রত্যারোপের একটা পালা। এখানে বিজেপি এবং কিন্তু দায়ে ঠেলে দেওয়ার, দায়ে চাপিয়ে দেওয়ার একটা রাজনৈতিক যে কোট আনকোট খেলা বলা যেতে পারে সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। দায় কার তা নিয়ে এই দুটি রাজনৈতিক দল টানাপোড়েন শুরু করে দিয়েছে। এমসিডি অর্থাৎ মিউনিসিপ্যাল কর্পোরেশন অফ দিল্লি, তারা একদিকে যেমন দায়িত্ব এড়িয়ে যাচ্ছে, আবার আম আদমি পার্টির সরকার তারাও দায়িত্ব এড়িয়ে যাচ্ছে। তাহলে দায় কার? তার কারণ মনে রাখতে হবে যে বৃষ্টি হয়েছে বড় জোর, আজ থেকে 1 ঘন্টা, অর্থাৎ মাত্র 30 মিনিট 45 মিনিটের বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টিতেই যদি এই হাল হয়
তাহলে দিনভর বৃষ্টি হলে এরকম ঘটনা কতটা ঘটতে পারে। একদম সকাল থেকেই আমি আজকে এই কথাটা বলছিলাম যে দেখো, যদি দিল্লিতে ভয়াবহ বৃষ্টি হয় এবং এই রকম যে বেসমেন্টে লাইব্রেরি, বেসমেন্টে ক্লাসরুম এরকম একাধিক জায়গায় রয়েছে, হাজার হাজার জায়গায় রয়েছে ওই এলাকায়, ওই এলাকাটি যেখানে করলবাগ এবং এই রাজেন্দ্রনগর, এই এলাকাগুলি কিন্তু এই আইএএস কোচিং সেন্টারের জন্য খ্যাতি রয়েছে। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন রাজ্য থেকে, বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রীরা তারা কিন্তু প্রিপারেশনের জন্য আসেন। আর সেই জায়গায় তাদের সুরক্ষার সঙ্গে এরকম ছেলে খেলা করা হয়েছে, যেখানে বৃষ্টির জল এসে একটি লাইব্রেরিতে পাঠরত ছাত্রীদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে। এটা দেশের রাজধানীতে এটা কল্পনা করা রাজীব, যারা বিক্ষোভ কষ্টকর দেখাচ্ছিলেন একটা বিষয়। পড়ুয়ারা, তারাও কিন্তু এই বিষয়টা সামনে আনছেন যে এইরকম বেসমেন্টের লাইব্রেরি অনেক রয়েছে, সেখানে কত সংখ্যক স্টুডেন্ট থাকা উচিত সেই সংখ্যার কোনো সীমা রাখা হচ্ছে না, সেই সংখ্যায় কোনো নজরদারি পর্যন্ত থাকে না। সব থেকে বড় প্রশ্ন যে এই ড্রেনেজ সিস্টেম, যদি 30 মিনিটের বৃষ্টিতে একটা লাইব্রেরির গ্লাস ভেঙে ঢুকে গিয়ে জল 12 ফুটের একটা বেসমেন্ট সেটা ভরে যায় এবং যারা সেখানে সাঁতার না জানেন বা বেরোবার উপায় পাননি তাদের মৃত্যু হয়, তাহলে সেক্ষেত্রে প্রশ্ন উঠবেই, দেশের রাজধানীর বুকে এই ঘটনা কি করে ঘটলো? কেন নজরদারি নেই? কেন বন্ধ করা হয়নি আগে এরকম? যদি ধরে নেওয়া যায় এই ক্লাসরুমটাই, এই লাইব্রেরিটাই দোতলা বা তিনতলাতে হতো, তাহলে এই দুর্ঘটনা ঘটার কোনো কিন্তু সম্ভাবনা ছিল না। যে প্রাণগুলি একেবারে স্বপ্ন দেখছিলেন, যারা দেশের আইএএস হওয়ার জন্য যারা স্বপ্ন দেখছিলেন, তাদের এরকম অকাতরে একেবারে মৃত্যুর কোলে ঢলে পড়তে হতো না শুধুমাত্র বৃষ্টির জলে, ড্রেনেজ সিস্টেম না থাকার জন্য এই ঘটনা ঘটতো না। সেক্ষেত্রে ভাবতে হবে। এবং এক্ষেত্রে দেখো, আমাদের দেশের দুর্ভাগ্য, রাজনীতি সব কিছুতেই হয়, এক্ষেত্রেও বিজেপি এবং আম আদমি পার্টি তারা দায়িত্ব ছেড়ে দিয়ে রাজনীতি শুরু করে দিয়েছে। সরকার একেবারে রাজীব, এখান থেকেই তুমি নজর রাখো এই পরিস্থিতির দিকে, অবশ্যই আমাদের এই খবরের দিকে নজর থাকবে। যেটা আমাদের প্রতিনিধি বললেন যে ইতিমধ্যেই রাজনৈতিক দায় ঠেলাঠেলি শুরু হয়েছে, বিজেপি এবং আপের তরফ থেকে কি বলা হচ্ছে আমরা শুনবো। 2 लोगों की हत्या है। जो काम डिसिल्टिंग का होना चाहिए था वो टाइम से हुआ नहीं। अगर डिसिल्टिंग का काम ठीक टाइम पे हुआ था तो ये दिक्कत आती नहीं। मैंने पिछले 15 दिन के अंदर कम से कम 15 वीडियो डाले होंगे अलग अलग स्थानों के, नैना गांव, बुद्धनगर, इसी क्षेत्र में इंदरपुरी, पांडुनगर, हर क्षेत्र के अंदर पानी बैकफ्लो मार रहा है। अब इसकी जानकारी तो विधायक साहब देंगे या दिल्ली सरकार देगी कि डिसिल्टिंग क्यों नहीं होती, और डिसिल्टिंग होती तो ये आज बैकफ्लो ना करता, ये नाले बैकफ्लो ये यहाँ ही नहीं हुआ, विजयनगर में और स्थान पे भी हुआ। शुक्र यह है कि वहाँ पर बच्चे नहीं थे बेसमेंट में। डिसिल्टिंग करने में नालायकी क्यों की? वो डिसिल्टिंग का पैसा किसकी जेब में गया, इसका जवाब देना, पहली बात। दूसरी बात, हर कीमत के अंदर दिल्ली सरकार को ऑर्डर निकालना चाहिए कि दिल्ली की बेसमेंट्स के अंदर कोचिंग सेंटर और लाइब्रेरीज नहीं चलेंगी। देखिए, जैसे ही घटनाक्रम का पता लगा हम यहाँ पहुंचे। यहाँ पर मैंने जो एमसीडी कमिश्नर है उनसे बात करी, हमारे एडिशनल कमिश्नर उनसे बात करी, डिप्टी कमिश्नर हैं वो भी मौके पर मौजूद हैं, और जो भी एमसीडी का ऑफिसर, जो भी अधिकारी इसका जिम्मेदार होगा उसको एक्शन लिया जाएगा उस पर। और मैंने भी कमिश्नर साहब से बात करके बोला है कि मुझे इस पर रिपोर्ट सबमिट करें कि जल्द से जल्द हम ऐसी घटना दोबारा ना हो और जल्द से जल्द उस पर एक्शन लिया जाए। बांग्लार आवाज, बांगालीर आवेग, जी 24 घंटा।